নীলাশের কোমল স্নিগ্ধ দৃষ্টিখানায় কেমন অবিশ্বাস্য অভিপ্রায় ধরা দিল, যেন শ্রাবণের করা প্রশ্নটা অযৌক্তিক হাস্যকর। আমি নীলাশা। নীলাশা স্বাভাবিকভাবেই জবাব দিল, তবে ঈশা উপলব্ধি করলো এই নীলাশের কণ্ঠে তাচ্ছিলতা, তাকে না জানার তাচ্ছিলতা। শ্রাবণ মনে করার চেষ্টা করলো, মস্তিষ্কে খানিক চাপ দিতে মনেও পড়ে গেল নীলাশার কথা, যার সাথে দুদিন আগে তার বিয়ে ঠিক করার কথা হয়েছিল। ও নীলাশা? জি, চিনতে পেরেছেন? আপনি এখানে? ভালো আছেন? ভদ্রতা বজায় শুধালো শ্রাবণ। নীলাশা নত মতিষ্কে অদ্ভুত হাসলো। নীলাশার হাসিতে অপ্রস্তুত বোধ করলো শ্রাবণ। একবার ঈশার পানাতে তাকাতে চোখাচোখি হলো দুজনের। জি ভালো আছি, আপনি? প্রশ্নটা করে নীলাশা ঈশার পানে তাকালো। ঈশাও তাকিয়েছিল নীলাশার দিকে। দুজনের দৃষ্টি একত্রেই একজন আরেকজনের প্রতি পড়তেই দুজন স্মিত হাসতে চেষ্টা করলো। টেবিলে 4টা কফি রেখে গেল ওয়েটার। ঈশা ভ্রুকুচকে কফিগুলোর দিকে তাকালে পাশ থেকে শ্রাবণ ওয়েটারকে ডেকে বলে উঠল, এক্সকিউজ মি, আমরা 3 জন। সামনে থেকে নীলাশা বলে উঠল। ঈশা এবার কফি রেখে নীলাশার দিকে সন্দিহানি দৃষ্টিতে তাকালো। এই মেয়ের মতিগতি ঠিক ধরতে পারছে না ও। একটু আগে নিজেই ওদের কফি খাওয়ার জন্য রিকোয়েস্ট করেছে, আর এখন কফি খেতে এসে একটা বেশি কফি অর্ডার দিল। করতে চাচ্ছে কি মেয়েটা? ওকে আপনি যান। শ্রাবণ ওয়েটারকে পুনরায় যেতে বলে ঈশার কফিটা ওর দিকে এগিয়ে দিয়ে নিজের কফিটা নিয়ে নিল। নীলাশা আর চোখে তাদের দুজনকে নজরবন্দি করছে। আশেপাশে বেশ কোলাহল। নীলাশা ঈশার আর শ্রাবণের থেকে দৃষ্টি সরিয়ে আশেপাশে তাকালো বার কয়েক। শ্রাবণ ওসবে আগ্রহ না দেখিয়ে নিজের মতো কথা বলতে উদ্যত হলো, সরি নীলাশা, আমার বাবার করা একটা ছোট্ট বোকামির জন্য আপনার লাইফে এত বাজে একটা ইমপ্যাক্ট এলো। ভাবলে আমার সত্যি ভীষণ খারাপ লাগছে। শ্রাবণ অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ, নীলাশা সেদিনই বুঝেছিল, এবং সেই সাথে তার এই বিশ্বাসটুকু হয়ে গেছিল যে ঈশানীকে শ্রাবণ ভয়ানক রকমের ভালোবাসে, ঠিক তার ইয়াসিরের মতো। তার ভাবতেই ভালো লাগে এই পৃথিবীতে শ্রাবণ এবং ইয়াসিরের মতো পাগল প্রেমিকগুলো আছে বলেই ভালোবাসার জিকির হয়, নয়তো কবেই বিলুপ্ত হয়ে যেত ভালোবাসার নামের ফ্যান্টাসির। না, আপনি ভুল ভাবছেন শ্রাবণ। আপনার সাথে আমার বিয়েটা ভেঙে আপনি আমার কোনো ক্ষতি করেননি, বরং উপকার করেছেন। শ্রাবণ কফিতে চুমুক বসাতে গিয়েও থেমে গেল নীলাশার কথা শুনে। ব্রজরা তার আপনা আপনি কুঁচকে এলো। মানে? আমি একজনকে ভালোবাসি। থমকালো ঈশা আর শ্রাবণ। দুজনে একসাথেই তাকালো নীলাশার পানে। পরক্ষণে আবার দুজনের মুখে চাওয়াচাই করে মুচকে হাসলো। ঈশার ভারী হৃদয় মুহূর্তে শীতল হয়ে গেল, আর শ্রাবণ মাথায় অপরাধ বোধের যে বোঝাটা ছিল সবটাই ক্রমশ হালকা হলো। এক্সকিউজ মি, মে আই সিটেড? নীলাশার পেছন থেকে স্বচ্ছ গলায় ভেসে এলো কারো ডাক। নীলাশা ফট করে পেছনে মুড়ে তাকাতে দৃশ্যমান হলো নজর করা সৌন্দর্যের এক যুবককে। পরনের ফর্মাল ড্রেস আপ দেখে বোঝাই যাচ্ছে অফিসের জন্যই রেডি হয়ে বেরিয়েছে। মাঝপথে প্রেয়সীর ডাক পেয়ে হাজির হতে হলো। নীলাশার হাস্যজ্জ্বল মুখশ্রী দেখতে তাদের আর বুঝতে অসুবিধা হলো না ইনি তার কথিত প্রেমিক পুরুষ। ইয়াসির লম্বা করে হাসলো। নীলাশার পাশের চেয়ারটা টেনে বসতে বসতে সেই হাসি আরো দীর্ঘ করে সম্মুখে তাকালো। ঈশা আর শ্রাবণকে এক নজর দেখে হাত বাড়ালো শ্রাবণের দিকে। ইয়াসির। শ্রাবণ। হাই, ইউ মাস্ট বি ইয়াসনি রাইট? ইয়াসিরের প্রশ্নে স্মিত হেসে মাথা নাড়ালো। জি, ঈশানী। ইউ গাইস লুকিং লাইক পারফেক্ট কাপল, আই সোয়ার। বস, আমি তো রীতিমতো অবাক বনে গেছিলাম। আমার সুন্দরী প্রেয়সীকে এই ফার্স্ট টাইম কেউ রিজেক্ট করলো, উইথআউট এনি হেজিটেশনে, সামথিং লাইক দ্যাট। ক্যান ইউ ইমাজিন? এই মেয়েকে আমি রোজ কম করে হলেও 50 জনের কুনজরে ইপটিজিং থেকে সেভ করে রাখি, সেখানে আপনি বস। ইউ হ্যাভ টু অ্যাপ্রিসিয়েট ইউর লাক ইয়াসনি। গড়গড় করে বলেই যাচ্ছে ইয়াসির। নীলাশা মুগ্ধ দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। ঈশা লজ্জা মিশ্রিত হাসলো। জবাবে শ্রাবণ বলল, এত সহজে হাত ছাড়বো বলে ভালোবাসিনি। সত্যি বলতে, যখন এই মেয়েটা চোখের সামনে থাকে তখন যেন বাকি দুনিয়া ভুলে যাই আমি। ও আমার উপনেত্র। যতক্ষণ ও চোখের সামনে থাকে ততক্ষণই আমি শান্তিতে নিঃশ্বাস নিতে পারি। চারপাশ জুড়ে
এক স্বচ্ছতা বিরাজ করতে থাকে। আর যেই না মাত্র ও চোখের আড়াল হয় অমনি যেন দুনিয়া ঝাপসা লাগে। বলে থামলো শ্রাবণ। ঈশার অক্ষিপট স্থির হয়ে গেল শ্রাবণের মন্ত্রমুগ্ধ বিশ্লেষণে। পাশ ফিরে মানুষটিকে এক পলক দেখার জন্য হৃদয়খানা আকুল হয়ে উঠল যেন। ক্ষণেই পাশ ফিরে তাকালো শ্রাবণের পানে। এক মুহূর্ত বিলম্ব সইল না অন্তরের অন্তঃস্থলে। শ্রাবণ বিমুগ্ধ নয়নে পূর্বেই চেয়েছিল ঈশার স্নিগ্ধ মুখে। ঈশা তাকাতে চোখের পলক ঝাপটালো সে। অসাধারণ ভাই, ভালোবাসার এত সুন্দর সংজ্ঞা শুনে মন ভরে উঠল। শ্রাবণ মৃদু হেসে মাথা দুলালো। অতঃপর টুকটাক কথায় কফি খেয়ে সময় ব্যয়ে ব্যস্ত হয়ে গেল সবাই। গাড়িতে গাল ফুলিয়ে বসে আছে নামিরা। আরব ড্রাইভ করতে করতে বারবার পেছনের সিটে তাকাচ্ছে আর চোখে। বাসা থেকে অনেক কাহিনী করে নামিরাকে বের করতে পারলেও আফিয়া বেগমের বাবার বাড়ি এসে মামলা ডিসমিস অর্থাৎ উল্টে পাল্টে গেল। শ্রাবণের মামাতো ভাই আশফি এবং মামাতো বোন রিদিমা, ওদের দুজনকে নিয়ে বের হতে গিয়ে বিপত্তিটা বাধে। রিদিমা এবার তানের সাথে ইন্টার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। আশফি আরবের বয়সী, একই ক্লাস। রিদিমা ছোট থেকে আরবের উপর ভীষণ ক্রাশ। সে কথা ওর ফুপি অর্থাৎ আফিয়া বেগমও জানেন। জেনে কিছু বলেননি অবশ্য, বলেছিলেন বড় হও তারপর দেখা যাবে। এখন তো সে অনেক বড় হয়েছে, সুতরাং এখন ফুপি ঠিকই দেখবে। রিদিমা আর আশফিকে পেছনের সিটে বসতে বললে রিদিমা জেদ ধরে গলায় জানায় ও সামনের সিটে বসবে। এই কথা শুনে অবশ্য নামিরার মুড এতটাও বিগড়ে যায়নি যতটা বিগড়েছে এর পরের কাণ্ডটিতে। সামনের সিটে বসেও বাংলা সিনেমার নায়িকার মতো সিট বেল্টে না বেঁধে বারবার পড়ে যাচ্ছে, যা দেখে রীতিমতো বিরক্ত হয়ে উঠল নামিরা। অবশ্য আরব সেটা একদমই খেয়াল করেনি। এক পর্যায়ে আরবের চোখে পড়ল বিষয়টা। সে তৎক্ষণাৎ বলে উঠল, কি ব্যাপার ইদ্রিমা, সিট বেল্ট বাঁধছ না কেন? ও আরব ভাইয়া, আমি তো একদম ভুলেই গেছিলাম। এটা কি হলো? কি হলো? এটা তো বাঁধতে পারছি না আমি। প্লিজ হেল্প মি আরব ভাইয়া। আরব গাড়ি থামালো। সাদা মনে রিদিমার সিট বেল্টটা বেঁধে দিয়ে নিজের জায়গায় এসে বসতেই টেনে ধরল রিদিমা। ধন্যবাদ জানাতে ঝাঁপিয়ে পড়ল আরবের উপর। আহ্লাদে গদগদ হয়ে জড়িয়ে ধরল আরবকে। ঘটনার আকস্মিকতায় ভ্যাবাচাকা খেয়ে গেল আরব। ওদিকে নামিরার আগে অ্যাটম বোমে পরিণত হলো, যে কোনো সময় ঠুস করে ফেটে যেতে পারে। গাড়ি থামালো শমশের সাহেবের সব থেকে কাছের বন্ধু ইকবাল সাহেবের বাসার সামনে। আরব গাড়ির সিট বেল্ট খুলে বের হতে নিলেই পাশ থেকে পুনরায় হাত টেনে ধরল রিদিমা। অসহায় তার চাহনি। সিট বেল্টটা খুলে দাও প্লিজ। সিট বেল্ট খুলতেও পারো না তুমি? না। নামিরার মাথা গরম হয়ে উঠল পুনরায়। সে আরবের পানে তীব্র ক্ষোভ নিয়ে তাকাতেই মুখ ঘুরিয়ে উপরে তাকালো আরব। অর্থাৎ আজকের জন্য বেঁচে যাওয়ার অর্জি করলো উপরওয়ালার কাছে। আসিফ ব্রো, ক্যান ইউ হেল্প ইউর সিস্টার? ভয় ভয়ে গলায় ঢোক গেলে আশফিকে ডেকে উঠল আরব। ততক্ষণে নামিরা আর আশফি নেমে পড়েছে গাড়ি থেকে। আরবের ডাক পেয়ে আশফি এগিয়ে এলো, বলল, আরব রিদিমার থেকে নিজের হাতটা ছাড়িয়ে কোনো রকমের পগার পার হলো। নামিরা এপাশ হয়ে দাঁড়িয়েছে। আরব এসে দাঁড়ালো ওর পেছনে। কথা বলার দুঃসাহস করতে পারছে না। কে জানে কোন রিয়াকশন দুঃখ অপেক্ষা করছে তার কপালে। রেগে আছো? যান না যান, আপনার লুতুপুতু হিদ্দিমার গায়ে গিয়ে ঢলে পড়েন। আমার কাছে কি? হ্যাঁ, নামিরার চড়া গলায় আটকে উঠে বুক চেপে ধরলো আরব। পরক্ষণেই বুকে থুথু দিয়ে অসহায় গলায় বলল, আমি কি করলাম বলো? ওই তো। একদম কথা বলবেন না আমার সাথে, হ্যাঁ? বলেই হনহনিয়ে চলে গেল নামিরা। আরব ওর যাওয়ার পানে তাকিয়ে হাঁ করে দম ছাড়লো। পরক্ষণে আওড়ালো, এ তো পুরোই অ্যাটম বম হয়ে আছে। আজকে ইন্টার সেকেন্ড ইয়ারের টেস্ট এক্সামের ফিস জমা দেওয়ার লাস্ট ডেট ছিল তানির। বাসা থেকে তাড়াহুড়া করে এসে কোনো মতে শেষ মুহূর্তে কাজটা সম্পূর্ণ করতে পারলো। তবে সেই কাজও শেষ হলো ঘন্টাখানেক হবে। আজকে আরবের সাথে ওরও আত্মীয়দের স্বজনদের বাসায় যাওয়ার কথা ছিল বিয়ের কার্ড দিতে। তবে এই কাজের জন্যই যেতে পারেনি। এখন মনে হচ্ছে এদিকে না আসে ওদিকে গেলে অনেক বেশি শান্তি লাগতো। এক তো মাথার উপর চড়া রোদ, আর দ্বিতীয় এই দুপুরবেলা একটা রিক্সা ওর চোখে পড়ছে না। মনে হচ্ছে আজ সমস্ত রিক্সাওয়ালারা এক হয়ে অবরোধ করেছে প্রধানমন্ত্রীর বাড়ির সামনে। বিরক্তিতে আবল তাবল চিন্তায় মাথা ভরে উঠেছে ওর। কাকে ফোন করবে এখন? বাবাই কাজে ব্যস্ত।
আরব শ্রাবণ দুই ভাই বাইরে আছে নিজেদের কাজ নিয়ে। কেউ নেই যে ওকে এসে নিয়ে যাবে এখান থেকে। একটা কালো গাড়ি তানিকে পাশ কাটিয়ে যেতে তানি জোরে জোরে হাত নাড়াতে লাগলো, সঙ্গে সাহায্যের জন্য বারবার ডাকছেও। গাড়ির ড্রাইভার তানিকে লক্ষ্য করে পেছনের সিটে বসা মালিককে বলল, মেয়েটা গাড়ি থামাতে বলছে ছোট সাহেব, মনে হচ্ছে বিপদে পড়েছে কোনো। গাড়ির মালিক স্বচ্ছ কাঁচ থেকে বাইরে দৃষ্টিপাত করলো। বাইরে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখে অকারণে তার সমান্তরাল ভ্রুযুগল বক্ররেখায় কুঁচকে গেল। ড্রাইভার গাড়ি থামালো। গাড়িটাকে থামতে দেখে এক প্রকার দৌড়ে এলো তানি। ড্রাইভার গাড়ির কাঁচ নামালে তানির অসহায় গলার সুর শোনা গেল। কি হয়েছে মামুনি, কোথায় যাবে তুমি? ড্রাইভারের অমায়িক ব্যবহারে মুগ্ধ হলো তানি। ঠোঁট প্রসারিত করে হেসে বলল, ছোট সাহেব উঠে আসুনি মামুনি, আমি তোমাকে নামিয়ে দেব। তানি দৌড়ে গেল ও পাশে। গাড়ির দরজা খুলে চটজলতে উঠে পড়লো কোনোরূপ সংকোচ ছাড়া, যেন এটা ওদেরই গাড়ি। পেছনের সিটে গাড়ির মালিকের পাশে বসলেও কোনো সংকোচ দেখা গেল না ওর মাঝে। উঠে বসে গাড়ির দরজা লাগিয়ে ড্রাইভারকে বলল। তানি আপন মনে গুনগুন করতে করতে ব্যাগ থেকে ফোন বের করলো। শূন্য দৃষ্টি ভাসিয়ে এয়ারপোর্টের হদিস চালালো আন্দাজে। গান শুনতে শুনতে বাড়ি যাবে। ঠিক তখন পাশ থেকে একটা ক্ষোভ মিশ্রিত গলা শুনতে পেল তানি। তড়িঘড়ি করে পাশ ফিরে তাকাতে আটকে উঠল লোকটাকে দেখে। ভয় জড়ানো গলায় বলল, বাড়ি ফিরে বেশ ক্লান্ত হয়ে পড়েছে ঈশা। শরীরের অবস্থা আজ একটু বেশি খারাপ বলে মনে হচ্ছে। নিজের রুমে যেতেও বেশ বেগ পেতে হলো ওকে। কোনো মতে নিজের রুমে গিয়ে বিছানায় গা এলিয়ে দিতেই ফোনটা বেজে উঠল। শ্রাবণের কল। উফ, এক ঘরে থেকে কেউ কল দেয়। হ্যাঁ বলো। আমার রুমে আয়। এখন আবার? কি হয়েছে? গলাটা এমন লাগছে কেন? জানি না, মনে হচ্ছে নাড়ি ভুড়ি সব জ্বলে যাচ্ছে। শ্রাবণের কলটা কেটে গেল। ঈশা আর তাকাতে পারলো না ফোনের স্ক্রিনে। ফোনটা হাত থেকে ফেলে দু হাতে পেট চেপে ধরলো। অবস্থা বেগতিক। ক্রমেই পেটে ভয়ানক ব্যথার উপক্রম বাড়ছে। ঈশা? দৌড়ে এলো শ্রাবণ। ঈশা তখন তাকানোর অবস্থায় নেই, পেট চেপে ভাঁজ হয়ে রইল। কি হলো হঠাৎ? আমার পেট। তীব্র ব্যথায় যেন নড়তে পারছে না ঈশা। গোঙাতে লাগলো। শ্রাবণ আতঙ্কিত হয়ে বারবার তাকাতে লাগলো ওর পানে। হঠাৎ এমন হওয়ার তো কথা নয়। ডাক্তার বলেছিলেন অবস্থার উন্নতি ঘটবে আস্তে আস্তে। তবে এখনো কেন এমন ব্যথা বা জ্বালা ভাব আসবে কিছুই বুঝতে পারছে না শ্রাবণ। ঈশা গোঙাতে গোঙাতে হঠাৎ চিৎকার করতে লাগলো। ব্যথা আর জ্বালা ভাবটা মাত্রাতিরিক্ত হচ্ছে। চিৎকার করতে করতে খামছে ধরছে পেট। নিচ থেকে এক গাদা মানুষ দোতলায় ছুটে এলো ঈশার চিৎকার শুনে। আফিয়া বেগম, মরিয়ম বিবি, নূপুর বেগম সব হন্য হয়ে ছুটে এলেন ঈশার ঘরে। ঈশাকে এইভাবে ছটফট করতে দেখে সবার মাঝে বিরাজ করলো আতঙ্ক। শ্রাবণ আর কোনো রিস্ক নিতে চাইল না। পাজা কোলে তুলে নিল ঈশাকে। অতঃপর দ্রুত তানির আতঙ্কে ঘেরা নেত্রদয় মুহূর্তেই কুঞ্চিত হলো। ওর মনে পড়ছে সেদিনের ঘটনাটি। মিষ্টি পাগলি তানি খোরশেদ সাহেবদের বাড়িতে গিয়েও মিষ্টি খেতে ছাড়েনি। এদিকে যে তার ভাই বিয়ে ভেঙে চলে গেছে সে খবর আর তার ছিল না। প্রায় 4টা মিষ্টি একসাথে পুড়ে নিল তানি। এখন না পারছে গিলতে, না পারছে কথা বলতে। ঠিক তখন এক অপরিচিত ছেলে এসে পথ আটকে দাঁড়ায় তানির। হোয়াট দ্য এক্সকিউজ মি, কে আপনি? তানি গোলগাল চোখ পাকিয়ে তাকায়। ওর দেখা দেখি ছেলেটাও চোখ জোড়া ডিম্বাকৃতির ন্যায় করে ফেলে। এটাকে বলে সঙ্গদোষ। তানি মুখে কিছু বলতে পারে না, তাই চোখ আর হাতের বোঝাতে চেষ্টা করে। আপনি কে? ছেলেটা আর কেউ না, নীলাশার ভাই আরাফ। নীলাশাকে সবার মাঝে বসিয়ে দিয়ে নিজের রুমে যাচ্ছিল একটা কাজে। আর যাওয়ার পথেই দেখা হয় এই মেয়েটার সাথে। এইভাবে পাগলের মতো করে মিষ্টি কে খায়? আরাফ চোখ জোড়া কুঁচকে তাকায়। তানি প্রশ্ন সে বুঝেনি, তাই প্রশ্নবিদ্ধ মুখ করে এখনো চেয়ে আছে ওর পানে। কি এভাবে তাকিয়ে আছেন কেন? চোখ দিয়ে গিলে খাবেন নাকি? পুনরায় তানি চোখ আর হাতের ইশারায় করা প্রশ্ন আরাফের শান্ত স্বভাব গুরু গম্ভীর দিকে করে দিল। আরাফ রাগান্বিত হয়ে তানির হাত চেপে ধরে বলল, এসো আমার সাথে। তানি ভড়কে গেল আরাফের কাণ্ডে, সাথে ভীষণ রেগেও গেল এই অপরিচিত ছেলেটার হাত ধরে টানার জন্য। আরাফ ওকে টেনে নিয়ে বেসিনের সামনে দাঁড় করিয়ে দিয়ে বলল, মুখে যা আছে ফেলে দাও জলদি। তানির মাথায় আকাশ ভেঙে পড়ল। আরাফকে এই মুহূর্তে ওর মানুষ বলে মনেই হচ্ছে না।
এমন অমানুষ হয় কেউ? তানির এইভাবে তাকানো দেখে আরাফ বিরক্তি নিঃশ্বাস ছাড়লো। অতঃপর আশেপাশে একবার তাকিয়ে যা ভাবলো সেটাই করলো। হঠাৎ তানির গাল চেপে ধরে মাথাটা নুইয়ে দিল বেসিনের সামনে, আর এতই জোরে ধরলো যে তানি মিষ্টিগুলো না পারছে গিলতে আর না পারছে ফেলতে। তবে গেলার চেয়ে ফেলে দেওয়াটাই বেশি সহজ ছিল, তাই বাধ্য হয়ে ফেলে দিল মিষ্টিগুলো। তানি মিষ্টিগুলো ফেলতে আরাফ ওকে ছেড়ে দেয়। রাগে তানির শ্যামবর্ণ চেহারা কালচে ভাব এনে দেয় ওর মুখে। আরাফকে এই মুহূর্তে গিলে খেয়ে নিলেও ওর এই রাগ পড়বে না, কিছুতেই না। মিষ্টি নিয়ে এত অন্যায় তো ওর মাও ওর সাথে করে না, কিন্তু এই অসভ্য ছেলেটা, এর চেয়ে ভালো অর্ধেক কলিজা দাবি করতো ছেলেটা, ও খুশি হয়ে সেটাও দিয়ে দিত। পুরো কথা শুনতে না পারলে আমার এনজাইটি লেভেল তত্তর করে বাড়তে থাকে। সরি ফর ডুইং দিস। তানি ফোঁস ফোঁস করছে রাগে। আরাফের ওসবে কোনো লেনদেন নেই। সে পুনরায় শান্ত প্রতিমায় রূপান্তরিত হয়ে নরম গলায় শোধালো, তুমি শ্রাবণ ভাইয়ের কাজিন? মাথার তালটা রাস্ত নেই তানির, কথা নেই বার্তা নেই, ঠাস করে একটা চর মেরে বসলো আরাফকে। এত বড় ছেলের গায়ে হাত সে তুলবে এটা 5 মিনিট আগেও কল্পনা করেনি। চর খেয়ে আরাফ স্তব্ধ হয়ে গেল। কি বলবে বা কি করবে কোনোটাই তার মাথায় ধরল না। তানি হনহনিয়ে চলে গেল। আরাফ স্রেফ গালে হাত চেপে শূন্য অনুভূতি নিয়ে যাওয়ার পানে তাকিয়ে রইল। ক্ষণেই তানি আবার ফিরে এলো। তানিকে রাগান্বিত অবস্থায় রণচণ্ডীর চেয়ে কম কিছু লাগছে না। আরাফ ভরকে গেল ওর ফিরে আসা দেখে। তানি এসে তার সামনে দাঁড়াতে এক পা পিছিয়ে গেল সে। তানি বেসিনের দিকে তাকালো ফোঁস করে। ইচ্ছে করছে এই লোকটাকে মেরে ফেলতে, কিন্তু যাদের বাসায় এসে মিষ্টি খেলো তাদের বাসার কাউকে মেরে ফেললে ব্যাপারটা জঘন্য হয়ে যাবে। কাল নিউজে হেডলাইন হবে, আত্মীয়কে মিষ্টি খেতে না দেওয়ার অপরাধে খুন হলো এক যুবক। ছ্যা, বোকা বোকা হেডলাইন। তোদের মিষ্টি তো রাখা। কথাটা বলে মুখ ঝামটে দিয়ে আবার চলে গেল তিনি। আরাফ চকিতে তাকিয়ে ফের এক পা পিছিয়ে গেল, কেননা সে এখনো বাকরুদ্ধ, এখনো স্তব্ধ, আতঙ্কিত। আপনি আমাকে মিষ্টি খেতে দেননি, তাই আমি রাগ সামলাতে পারিনি, এতে আমার কোনো দোষ নেই। প্রথমে ভয় পেলেও পুরো ঘটনাটি একবার ঝালাই করতে যেয়ে মনে হলো এখানে ওর ভয় পাওয়ার কোনো কারণই নেই। আরাফ অন্যদিকে মুখ ঘুরিয়ে তানির অগোচর গালে হাত তুলল, অর্থাৎ সেও ঘটনাটি পুনরায় ভাবতে গিয়ে চর খাওয়ার একই অনুভূতি অনুভব করলো। অভদ্র মেয়ে। দাঁতে দাঁত চেপে আস্তে করে বলল আরাফ। তানি মুখ ভেঙচি দিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। কোনো সিরিয়াস ইস্যু তো নয় ডক্টর? ঈশার পালস রেট চেক করছেন ডক্টর। শ্রাবণ অস্থির গলায় ঈশার অবস্থা জিজ্ঞাসা করলে ডাক্তার গম্ভীর মুখে তাকান। কিছু না বলে শ্রাবণকে তার চেম্বারে আসতে বলে যান। শ্রাবণ সময় ব্যয় না করে তার পিছু পিছু গিয়ে চেম্বারে ঢোকে। ডাক্তার সাহেব চেয়ার টেনে বসে খানিক বিরক্তি নিয়ে বলেন, শ্রাবণ অবাক হওয়ার প্রচেষ্টা চালালো। বাড়ির মানুষগুলো ঈশার অসুস্থতাকে অবজ্ঞাত দূরে থাক এক মুহূর্তের জন্য ভুলেও নি। তাহলে ডাক্তার এমন উক্তির মানে কি? মানে? আমি তোমাকে স্পেশালি ডেকে নিয়ে বলেছিলাম ওর খাবারের রুটিনটা 6 মাস প্রয়োজন নেই, অ্যাটলিস্ট 1 মাস রুটিন ফলো করো, কিন্তু সেটাও তোমরা পারলে না। হোয়াট এভার, ওর পেটে ঘা জাতীয় কিছু দেখা গিয়েছে। আমি ওষুধ দিচ্ছি, ওষুধগুলো নিয়মিত করবে, সাথে পাতলা লিকুইড খাবার দিতে হবে। শ্রাবণের মাথায় ধরছে না, যেখানে ওকে প্রতিদিনই স্যুপ বা এ জাতীয় লিকুইড খাবার দেওয়া হচ্ছে সেখানে ডক্টরের এই কথার মানে কি? আজ সকালেও তো মা ওকে স্যুপ দিয়ে। ভাবতে গিয়েও থামতে হলো শ্রাবণকে। মা আর ঈশার কানে কানে কথা বলা দৃশ্যটা মনে আছে তার। আচ্ছা, তখন কি কোনোভাবে উল্টাপাল্টা খেয়েছে ও? হ্যাঁ, সে ঠিকই ভাবছে। সকালে তার সন্দেহান দৃষ্টি মোটেও ভুল ছিল না, সে ঠিকই সন্দেহ করেছিল। ঈশাকে ইঞ্জেকশন দিয়ে ওর পেটের ব্যথা কমাতে হয়েছিল ডাক্তারকে। এখনও মোটামুটি সুস্থ বোধ করছে। এতক্ষণ যাবৎ মা আর মামির সাথে কেবিনেই রয়েছে। শ্রাবণ ডাক্তারের সাথে কথা বলতে গিয়েছে। কথা শেষ করে ফিরে এলে বাড়ির উদ্দেশ্যে রওনা হবে তারা। দরজা ঠেলে কেবিনে ঢুকলো শ্রাবণ। বিছানায় অর্ধমৃত চেহারা নিয়ে আধাশ হয়ে বসে আছে ঈশা, পাশে মা আর মণি। ভেতরে ভেতরে তীব্র রাগ চেপে রেখেছে সে। আজকের সকালে ঈশার খাবারটা ওর জন্য পুনরায় মরণ ব্যাধি তৈরি করেছে। এই মেয়েটা কি কখনো নিজের ভালো বুঝবে না? মরিয়ম বিবি উদগ্রীব হয়ে জানতে চাইলেন। শ্রাবণ হাতের প্রেসক্রিপশনটা নেড়েচেড়ে দেখছিল। মনের প্রশ্নে নত মস্তিষ্কে জবাব দিল, ওষুধ দিলেন, বললেন ঠিক হয়ে যাবে। সিরিয়াস কোনো সমস্যা হয়নি তো? ও
উদগ্রীব গলা জিজ্ঞাসা করলেন আফিয়া বেগমও। শ্রাবণ ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, না মা, নাথিং সিরিয়াস। আত্মতৃপ্তি পেলেন তারা দুজনেই। যেভাবে মেয়েটা ব্যথায় চিৎকার করছিল তাতে সবাই ভেবেছিল অস্বাভাবিক কিছু ঘটতে চলেছে। তোমরা ওকে নিয়ে গাড়িতে গিয়ে বসো মা, আমি ওষুধগুলো নিয়ে আসছি। এই বলে আবারও বেরিয়ে গেল শ্রাবণ। ঈশা তার যাওয়ার পথে তাকিয়ে রইল। শ্রাবণ একটাবারও ওর দিকে দেখলো না কেন, আর তার মুখটা কেমন অস্বাভাবিক লাগছে যেন। কি হয়েছে শ্রাবণের? ঈশাকে নিয়ে গাড়িতে বসালো আফিয়া বেগম। ওকে মাঝে বসিয়ে দুই মা পাশে বসেছেন। মরিয়ম বিবি বসার পূর্বে আফিয়া বেগম উঠে এলেন। শ্রাবণকে দেখা গেল সামনের ফার্মেসিতে ওষুধ কিনছেন। মরিয়ম বিবি আর না উঠে শ্রাবণের কাছে চলে গেলেন। ঈশা স্থির দৃষ্টি রেখে মামির উদ্দেশ্যে বলল, মামি, তোমার কি সবকিছু স্বাভাবিক লাগছে? কেন রে? শ্রাবণের ভাইয়ের মুখটা একটু অন্যরকম লাগছে না? ঈশার দৃষ্টি অনুসরণ করে আফিয়া বেগমও তাকালো ছেলের পানে। কিছু একটা ভেবে উনি মুচকি হাসলেন। ঈশার দিকে তাকিয়ে ওর মাথায় হাত রেখে বললেন, মানুষ যখন ভালোবাসার কাছে অসহায় হয়ে পড়ে তখন এমনই হয়, জানিস তো? তুই তো দেখিসনি, তুই অসুস্থ হয়ে পড়ার সাথে সাথেই কেমন পাগলের মতো করেছে আমার ছেলেটা। শুধু আজ নয়, সেদিন যখন তোকে মৃতপ্রায় অবস্থায় হাসপাতালে নিয়ে এলো, পাগলের মতো চিৎকার করেছিল হাসপাতালের করিডোরে। আশেপাশের মানুষগুলো কেমন ফেলফেল করে দেখছিল ওকে। ঈশার মন অন্যদিকে ঘুরে গেল মামির কথাগুলোই। ওর নিজেকে ভীষণ লাকি মনে হয়। এই যে শ্রাবণের মতো এমন একজন মানুষ পেয়েছে ওকে পাগলের মতো ভালোবাসার জন্য। ওষুধের সাথে ঈশার জন্য আলাদা করে কয়েকটা জুস কিনে আনলো শ্রাবণ। ক্লান্ত শরীরে এনার্জি দিতে হবে একটু হলেও। মা, এগুলো ওকে দাও। মায়ের পাশে ঈশা বসে আছে, অথচ ঈশার দিকে না তাকিয়ে মায়ের হাতে জুসগুলো ধরিয়ে দিয়ে ড্রাইভিং সিটে গিয়ে বসলো শ্রাবণ। ঈশা পুনরায় কেমন সন্দেহ জাগলো শ্রাবণের আচরণে। না, মামির ধারণা ভুল। কেবল ওর অসুস্থতার জন্যই শ্রাবণের চোখ মুখ এমন হয়নি। নিশ্চয় সবার অগোচরে কিছু একটা ঘটেছে যেটা শ্রাবণ জানলেও আর কেউ জানে না। বাসায় পৌঁছাতে সন্ধ্যা হলো তাদের। বাসায় ফিরতে সামনাসামনি পড়ল হামজা সাহেব এবং তার বউ শাহনাজ বেগমের, অর্থাৎ ঈশার বড় চাচা এবং বড় চাচি। সকাল থেকে বাইরে থাকার ক্লান্তি আবার বাসায় ফিরতেই ঘন্টা তিনেকের জন্য হসপিটালে অ্যাডমিট সব মিলিয়ে বিধ্বস্ত করে দিয়েছে ঈশাকে। চোখ জোড়া গর্তে খুঁড়ে ঢুকে পড়েছে তার ভেতরে। শুকনো শরীরটা কোনো কঙ্কালের চেয়ে কম লাগছে না। ঈশানী, শাহনাজ বেগমের গলা পেতে চোখ জোড়া বড় বড় করে সম্মুখে তাকালেন ঈশা। চৌকিতে দেখছেন শাহনাজ বেগমকে। আনন্দে নিজের অবস্থার কথা ভুলে দৌড়ে যেতে নিলে তিনি হাত উঠিয়ে থামতে বলেন। তারপর নিজে একরকম ছুটে এসে জড়িয়ে ধরেন। সোনা মা, লক্ষ্মী মা আমার। মামুনি, কত বছর পর তোমাকে দেখলাম। হ্যাঁ রে, কতগুলো বছর। কান্না জড়ানো গলায় এ কি হাল করলি মা নিজের, এত অযত্ন। সোজা হয়ে দাঁড়ালো ঈশা। শাহনাজ বেগমের চোখের জল মুছিয়ে দিয়ে বলল, তোমার মনে হয় এই মানুষগুলোর কাছে থেকে নিজের অযত্ন করার কোনো সুযোগ পাই আমি? পাগলি মা আমার। মরিয়ম বিবি এগিয়ে এলো। শাহনাজ বেগম স্মিত হেসে জড়িয়ে ধরলেন মরিয়ম বিবিকে। তোদের ছাড়া আর কেমন থাকবো। ঈশা ধীর পায়ে চলে গেল হামজা সাহেবের দিকে। মায়ের কাছে শুনেছে বড্ড কড়া ধাঁচের মানুষ ছিলেন হামজা সাহেব, কিন্তু জাফর সাহেব অর্থাৎ ঈশার বাবার মৃত্যুর পর একদমই ভেঙে পড়েন হামজা সাহেব। ভাইয়ের অকাল মৃত্যু একদম ভেঙে দিয়েছিলেন মানুষটাকে। হামজা সাহেবকে প্রায় অনেকটাই জাফর সাহেবের মতো দেখতে। কোমল চাহনিতে মৃদু হাস্য মুখে খান সাহেবের সঙ্গে কথা বলছেন। ঈশাকে লক্ষ্য করেননি একদম। চাচু। পেছন থেকে কাপা কাপা গলায় ভেসে এলো কারো ডাক। হামজা সাহেব কথা থামিয়ে দিয়ে পেছনে তাকালেন। ঈশা চমকে উঠল। এই তো সেই চোখ, সেই মুখ, সেই নাক, একদম বাবার মতো। হামজা সাহেব দাঁড়িয়ে গেলেন। ঈশার শরীর ভেঙে আসতে চাইল। কোনো মতে সোফা ধরে দাঁড়াতে দৌড়ে এলো শ্রাবণ। পাশ থেকে আরো দুই জোড়া হাত ঈশাকে ধরে ফেলল। এক হামজা সাহেব, দুই হিমাত্র, হামজা সাহেবের ছেলে। শ্রাবণ আর নাগাল পেল না ঈশার। তারা ঈশাকে ধরে বসালো সোফায়। হিমাত্র ঈশাকে পানি এগিয়ে দিলে ঈশা এপাশ ওপাশ মাথা নাড়ে, অর্থাৎ খাবে না সে। হামজা সাহেব ঈশার পাশে বসলে ঈশা কিছু না বলেই জড়িয়ে ধরে তাকে। ডুকরে কেঁদে ওঠে। সবার বুক কাঁপিয়ে অবুঝ মনেই হামজা সাহেবকে বাবা বলে ডেকে ওঠে।
সবাই স্তব্ধ হয়ে যায় ঈশার ডাকে। ঈশা কাঁদতে শুরু করছে। ওর এই শারীরিক অবস্থায় এভাবে কাঁদাটা মোটেও ঠিক হচ্ছে না। শ্রাবণ ওকে কিছু বলতে নিলে হঠাৎই শোনা গেল হিমাদ্রর বিষণ্ণ গলার স্বর। থমকে গেল শ্রাবণ। বুকের ভেতরটায় কেউ কুৎসিতভাবে খামচে ধরলো যেন। দম ফুরিয়ে এলো তার। রক্তক্ষরণ শুরু হয়েছে হিমাদ্রর এই ডাকে। পুনরায় যেন কেউ অস্ত্র চালালো শ্রাবণের বক্ষস্থলে। সে সহ্য করতে পারছে না হিমাদ্রর কথাগুলো। এগুলো তো তার কথা, হিমাদ্র কেন বলছে? হিমাদ্রর একের পর এক বাণীতে ঈশার কান্না থামলো না। হামজা সাহেবের বুকে পড়ে একইভাবে চোখের জল বিসর্জন দিয়ে গেল। হামজা সাহেব খুব করে বুঝালেন ঈশাকে, কিন্তু তারপরও বাবার স্মৃতি আজ বড্ড পীড়া দিচ্ছে ওকে। আজ যদি বাবা বেঁচে থাকতো, শুধুই একটা আক্ষেপে বুকটা ফেটে যাচ্ছে ওর। কাঁদিস না, এই শ্রাবণ আছে তো তার ইস্যু পাখির জন্য। গালে শ্রাবণের হাতের স্পর্শ পেতে কান্নার দমক কমে এলো ঈশার। বাচ্চাদের ন্যায় ঠোঁট ফুলিয়ে চেয়ে আছে শ্রাবণের পানে। শ্রাবণ ওর পায়ের কাছে হাঁটু ভাঁজ করে বসলো। ফের দু গাল উঁচিয়ে ধরে কোমল গলায় কথাটা বলতে ঈশা শান্ত হয়ে গেল। সবাই দেখলো আর হাসলেও মনে মনে। ভালোবাসার টান, ভালোবাসার জোর হয়তো একেই বলে। আরো কান্না পাচ্ছে, আরো কাঁদতে হবে। ঈশা এপাশ ওপাশ মাথা নাড়ে। শ্রাবণ মুচকি হাসে। ঈশার চোখের জল মুছিয়ে দিতে দিতে বলে, কাঁদিস না প্লিজ। তুই কাঁদলে আমার বক্ষস্থলে তীব্র হাহাকার জমে যায়, তখন কিন্তু আমারও কান্না পায়। শ্রাবণের কথায় সবাই শব্দ করে হেসে উঠল। তবে ঈশা লজ্জায় অস্থির হয়ে উঠল। এক ঘর লোকের সামনে ওর কান্না থামাতে মানুষের এভাবে লজ্জা দিয়ে কথা বলতে হলো। শ্রাবণ এসে ঈশার কান্না থামাতে নিলে হিমাদ্রর ভেতরটা কেমন জ্বলে পড়ে উঠল। আজ যদি সব ঠিক থাকতো, তবে ঈশা শ্রাবণের নয়, তার ঘরের বউ হতো। সন্ধে 7টা। আজকের মতো কাঠবেলি করা এখানেই শেষ। আরব গাড়ি ঘোরালো নামিরার বাড়ির পথে। একদমই ইচ্ছে করছে না ওকে ছাড়তে, কিন্তু ওর মায়ের কথা ভেবে আবার সাহস করে বলতেও পারছে না আজকে ওদের সাথেই যেতে। নামিরা আপু, তুমি ঈশাপুর বেস্ট ফ্রেন্ড তাই না? রীতিমাকে এবার পেছনের সিটে বসিয়েছে আরব। বাহানা দিয়েছে ওর সিট বেল্ট বাঁধতে না পারার ব্যাপারটা। ওটা রীতিমা ইচ্ছাকৃতভাবে করেছে যেন সাহায্যের খাতিরে আরবকে বারবার কাছে থেকে দেখতে পারে। নামিরা ঠিকই বুঝেছিল, কিন্তু আরব প্রথমে এত গভীরে ভাবতে পারেনি। রিদিমাকে নিতান্ত এসে টানের মতো ভাবে। সেখানে রিদিমা এতটা গভীরে ভেবে বসে আছে, সে কথা আরবের ঘটে ঢুকতে বেশ সময় নিয়েছে। তোমার বয়ফ্রেন্ড নেই? রিদিমার কৌতূহলী গলায় নামিরার রাগ আরো তর তর করে বাড়ছে। একবার ইচ্ছে করছে বলে দিতে আমার বয়ফ্রেন্ড আমার পাশেই বসে আছে, কিন্তু বলতে পারছে না। রিদিমা শ্রাবণ ভাইয়ের মামাতো বোন। কোনোভাবেই এই মুহূর্তে আরো বারোর ব্যাপারটা সবার সামনে না আসাটাই ভালো। আনতে চায় না এমনটা নয়, কিন্তু কোনোভাবেই এই মেয়েটার মাধ্যমে কেউ না জানুক সেটাই চায় নামিরা। তাই মনের কথাটা মনে রেখেই প্রলম্বিত নিঃশ্বাস ছাড়ল। নামিরার ভাবা ও দীর্ঘশ্বাসের মাঝের সময়টুকু সবর করলো না রিদিমা। আরও একবার একই কথা জিজ্ঞেস করলো, যার ফলে নামিরা জোরপূর্বক হেসে দাঁতে দাঁত চেপে বলল, না নেই। আরব শকড হয়ে গেল নামিরার এমন জবাবে। নাই মানে তার নামটা না বলুক, কিন্তু বয়ফ্রেন্ড যে একেবারেই নেই সেই কথা কেন বলল? রিদিমার মুখের ভঙ্গিমার সামনে থেকে ঠিক বুঝতে পারা গেল না। আরব নামিরার দিকে করুণ চোখে তাকিয়ে আছে। নামিরা সেদিকেও তাকাচ্ছে না, যেন আরবের শকিং ফেস নিয়ে ওর কোনো মাথা ব্যথাই নেই। কি বলো আপু, তুমি এত সুন্দর একটা মেয়ে, তোমার বয়ফ্রেন্ড নেই? ভেরি স্যাড। নামিরার মেজাজ প্রথম থেকেই খারাপ, আর তার কারণটাও এই মেয়েটাই। আবার গরম মেজাজের ওপর এই মেয়েটা ঘি ঢালছে। এবার একটা চামাট মার্কা জবাব দিলে একদমই চলবে না। তোমার মতো বয়সের সময়টাতে লেখাপড়ার পিছনে ব্যয় না করে যদি রূপচর্চায় দিতাম, তাহলে আজ নিশ্চয় আমারও একটা বয়ফ্রেন্ড থাকতো। কি আরব ভাইয়া, ঠিক বলছি না? রিদিমার মুখটা বুঝে ফাটা বেলুনের ন্যায় চুপসে গেল। আরব খুক খুক করে কেসে উঠল। ভীষণ লেগেছে নির্ঘাত। পেছন থেকে রিদিমা আটকে উঠল। কি হলো কি হলো? আরে আরব ভাইয়াকে পানি দাও। নামিরার শরীর জ্বলে উঠল। হঠাৎ রাগান্বিত গলায় বেশ জোরে সোরে বলে উঠল নামিরা, গাড়ি থামান। আরব চমকে উঠে গাড়ি থামালো। আতঙ্কিত গলায় শুধালো, কি হলো? আমার বাসা এসে গেছে। আর
আর কিছু বলল না নামিরা। গাড়ির দরজা খুলে বেরিয়ে গেল। আরব পড়েছে মহা বিপদে, কিছু বলতেও পারছে না, কিছু করতেও পারছে না। নামিরা দ্রুত হেঁটে চলে যাচ্ছে বাসার দিকে। তোমরা ওয়েট করো, আমি আসছি। এই বলে আরবও বের হয়ে গেল। নামিরা আর পেছন মুড়ে দেখলো না একবারও। আরব বলেছিল কালো কার্ড দিতে যেতে হবে, যদি এই মেয়ে কালো ওদের সাথে যায় তবে মরে গেলেও বের হবে না। নামিরা দাঁড়াও, প্লিজ দাঁড়াও। পেছন থেকে আরবের গলা পেলে নামিরা আরো জোরে জোরে হাঁটা ধরে। আরব হেঁটে পারে না ওর সাথে, তাই পিছু আসতে আসতে নামিরার বাসায় পৌঁছে যায়। আরবের মুখের উপর দরজাটা লাগাতেই আরব বাইরে থেকে ঠেলে ধরে। নামিরা রাগ মিশ্রিত গলায় বলে, কি সমস্যা? আমাকে একবার বাই না বলেই চলে এলে? বাই হয়েছে, এবার যান। আমার কথাটা তো শোনো জান। জাস্ট শ্যাট আপ, ডোন্ট কল মি জান। পাখি পাখি তো রাখতে পারি। কেন, আমি কি জঙ্গলে থাকি? তেতে উঠল নামিরা। আরব অসহায় চোখে তাকিয়ে রইল। আর কি বলবে? নামিরা যে সব কথাতেই রেগে যাচ্ছে। জান প্লিজ। নো, যান না আপনার ওই নেকা ষষ্ঠীর কাছে। আরব ভাইয়া, সিট বেল্টটা বেঁধে দাও না। আরব ভাইয়া, সিট বেল্টটা খুলে দাও না। আরব কপাল চাপড়ালো। সত্যি ভীষণ রেগে গেছে নামিরা। যদিও রাগ হওয়াটাই স্বাভাবিক, তবে এসব ভেবে লাভ নেই। এখন এই রাগ কিভাবে পড়বে সেটা ভাবতে হবে। তাই সাহস করে দরজার ফাঁক থেকে এক হাত বাড়িয়ে নামিরের হাতটা ধরল আরব। নামিরা বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো। এই চোখ দিয়েই ভস্ম করে দিবে আরবকে। ঘরের ভেতর থেকে নামিরার মায়ের গলা ভেসে উঠল, যা শুনতেই ভয়ে আপনা আপনি আরবের হাত আগলা হয়ে গেল। কিন্তু তারপরও ছাড়ল না, শক্ত করে ধরে রাখলো। ভেতর থেকে আবারও নামিরার মায়ের গলাটা এবার কাছ থেকেই শোনা গেল, অর্থাৎ তিনি এদিকে আসছেন। নামিরার রাগ এবার আড়াল হলো, বরং ভয়টাই বেশি হানা দিচ্ছে মনের মাঝে। আরব এভাবে হাত ধরে আর তার মা এদিকে আসছে। কি হয়েছে? কি, হাত ছাড়ুন, মা আসছে কিন্তু। তোমার সাথে আমার কথা শেষ হয়নি, আমাকে ভেতর আসতে দাও। একদম না, হাত ছাড়ুন। পুনরায় নামিরার মায়ের গলা ভেসে এলো, তবে এবার একদম কানের পাশ থেকে। নামিরা চমকে উঠল, আরবও চমকালো, তবে নাছরবান্দার মতো এখনো শক্ত করে নামিরার হাতটা ধরেই রইল। হ্যাঁ মা, আরব না, মানে আরব ভাইয়া। ভাইয়া ভিতরে আসুন না, কতবার করে বললাম। আরব নামিরার হাত ছেড়ে দিল। যাক, একটা ডোজে তো কাজ হলো। নামিরা পাশে সরে যেতে আরব ভেতরে ঢুকলো। নামিরার মা বেজায় খুশি হলেন আরবকে দেখে। নামিরাকে যেভাবে নিয়ে গেল আবার সেভাবেই বাসায় পৌঁছে দিয়ে গেল। এমন ছেলে কোথায় মিলবে? না মা, উনি বাহির থেকে খেয়েছেন, এখন বাসায় যাবেন। তাড়া আছে নাকি, তাই না? না না আন্টি, বিশেষ তাড়া নেই। আপনি আমাকে একটু পানি দিতে পারেন? গলাটা একদম শুকিয়ে গেছে। নামিরার মা পানি আনতে চলে গেলেন। নামিরা রাগে চোখে তাকালো আরবের পানে। আরব দাঁত কেলিয়ে হেসে এগিয়ে এলো নামিরার কাছে। নামিরা পেছনে সরে যেতে নিলে আরব ওর কোমর পেঁচিয়ে নিয়ে আসে কাছে। পরক্ষণে এক হাতে কান ধরে অসহায় গলায় বলল, আই এম রিয়েলি সরি। কি করছে? মা এসে পড়বে, প্লিজ মাফ করে দাও। হ্যাঁ মাফ করে দিয়েছি, ছাড়ুন এবার। আরব নামিরাকে ছাড়বে বলেও ছাড়লো না। নামিরার মাথার পেছনে হাত দিয়ে তাকে আরো কাছে টেনে এনে গভীর স্পর্শ করলো নামিরার ওষ্ঠদয়ে। নামিরা কেঁপে উঠল শিহরণে। ওর রাগ অভিমান এক নিমেষেই গলে জল হয়ে গেল। আরব আরেকটু গভীর হতো যদি না নামিরার মায়ের আসার শব্দ পেত। সঙ্গে সঙ্গে নামিরাকে ছেড়ে দিয়ে ভদ্র শান্ত ছেলের মতো চুপটে করে সোফার উপর বসলো। হামজা সাহেবের সাথে রাত 1টা অবধি আড্ডা দিয়েছে ঈশা। কত মজার মজার গল্প করেছে তার সাথে। হামজা সাহেবও কম চান না, ক্ষণে ক্ষণে ঈশাকে হাসাতে হাসাতে অস্থির করে তুলেছেন। বাচ্চাদের ন্যায় খিলখিলিয়ে হেসেছে ঈশা। কত আনন্দ এবং উপভোগ্যকর মুহূর্ত ছিল। মাত্রই রুমে এলো মায়ের সঙ্গে। মরিয়ম বিবি ওকে শুয়ে দিয়ে ঘরের আলো নিভিয়ে চলে গেলেন। মাথার কাছে জ্বলছে লাল রঙের একটা ড্রিম লাইট। লালচে আলোতে বারবার কেবল ঈশার চোখ পড়ছে বিছানার পাশে ছোট্ট ট্রে টেবিলটির উপরে। ওর মন লাফিয়ে উঠল এই ভেবে যে চিঠি এলো নাকি। ভাবতে দেরি হলেও হাত বাড়িয়ে ডাক বাক্সটি এনে কোলে চড়াতে দেরি নেই।
ঠিক তখনই চেঁচালো টিয়া পাখিটা। ঈশা আনন্দে হেসে উঠল। চটজলদি ডাকবাক্সের তালা খুলতেই একটা খাম বেরিয়ে এলো। বাবা, চিঠি পাঠানোর কি ঘটা ভেবে লজ্জা মিশ্রিত হাসলো ঈশা। ফের চিঠিটা তুলে ডাকবাক্সটি পুনরায় টি টেবিলে রেখে চিঠিটা খুলল। ভেতরে ছোট্ট একটা চিরকুট। এত বড় খাম অথচ এক রত্তি চিঠি, এটা ভারী অন্যায় হলো। তুমি দেখোনি আমার শূন্যতায় ডুবে থাকা হাহাকার? চিরকুটটা মেলে ধরতে এক লাইনের লেখাটি ভেসে উঠল অক্ষিপটে। ঈশার ভ্রুযুগল কুঁচকে গেল। ভাবুক হয়ে চিরকুটটা উল্টে ধরতেই আরও এক লাইন দেখা গেল। আজ যা হলো তা যেন আর কখনো রিপিট না হয় ইস্যু পাখি, নয়তো আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। ঈশার বুকটা ধক করে উঠল। শ্রাবণে কিসের কথা বলছে? কি হয়েছে আজ? কিসের ইঙ্গিত দিল? টুং করে বেজে ওঠে ফোনটা। বাসায় ফেরার পর থেকেই আর ঈশাকে একা পায়নি শ্রাবণ। কতক্ষণ হামজা সাহেব, কতক্ষণ শাহনাজ বেগম, তাদের কাছে ঘুরে ফিরে থেকেছে ও। তাই লজ্জার মাথা খেয়ে সেও আগ বাড়িয়ে ডেকে আনতে পারেনি, যার দরুন ডাক বাক্সে চিঠি দিয়ে গেছে। ঘুমিয়েছিস? শ্রাবণের মেসেজ জল করছে ফোনের স্ক্রিনে। ঈশা ফোনটা হাতে তুলে একটা ঠোক গিলল। এতক্ষণ আনন্দে নাচলেও এখন যে ভয়ে কথাই বলতে পারছে না। না। টানা 3 মিনিট ভেবে তারপর রিপ্লাই করলো ঈশা। ঠিক তখনই দরজায় টোকা পড়লো। চমকে উঠল ঈশা। ভয়াতুর দৃষ্টিতে সেদিকে তাকাতেই দরজা ঠেলে ভেতরে ঢুকলো শ্রাবণ। ঈশার এবার মাথা ঘুরতে লাগলো। কি যে শনিটা নাচছে ওর কপালে কে জানে। শ্রাবণের হাতে একটা বাটি দেখা যাচ্ছে। ঈশা সেদিকে একবার দৃষ্টি নিক্ষেপ করে আবার শ্রাবণের মুখ চেয়ে তাকালো। শ্রাবণ মুখভঙ্গিমা একদমই শান্ত, যেন কিছুই হয়নি। ঈশা অযথাই ঘাবড়ে যাচ্ছে। কি হয়েছে, কিছু বলবে? তানিকে রসগোল্লা বানিয়ে দিয়েছি, ভাবলাম তোর জন্য নিয়ে আসি। আহ, মেয়েটা পারেও। নিজের অজান্তে মৃদু হাসলো ঈশা। শ্রাবণকে ভয় পাওয়ার কথা থাকলেও শ্রাবণের কেয়ারিং এর যে ব্যাপারটা দেখে এই মুহূর্তে ভুলে গেল সব। শ্রাবণ হাতে ধরে রাখা বাটিটা এনে বিছানার উপরে রাখলো। ঈশা আস্তে আস্তে উঠে বসতে নিলে এগিয়ে এসে ধরে বসতে সাহায্য করলো শ্রাবণ। অতঃপর বাটিটা ঈশার হাতে তুলে দিয়ে বলল, টেস্ট ইট। তুমি এত ভালো মিষ্টি বানাতে পারো? ঈশা অবাক হওয়ার চেষ্টা করে বলে উঠলো কথাটা। শ্রাবণ মুচকি হাসলো, মাথা নেড়ে বলল, আরো অনেক কিছু পারি। তাই? হ্যাঁ। আমাকে কবে টেস্ট করেছো তোমার হাতের রান্না? বিয়ের পর, যখন তুই কনসিভ করবি। কনসিভ করার অবধি আমি আমার বউয়ের হাতের রান্না খেতে চাই। ঈশার বিষম লাগলো শ্রাবণের কথায়। খুব খুব করে কেসে উঠলো হঠাৎ। কাশতে কাশতে আবার পরক্ষণে হাত চাপলো মুখে। শ্রাবণ ওর কাশি দেখে শব্দ করে হেসে উঠলো। ফের মাথায় আর পিঠে হাত চাপড়াতে চাপড়াতে লাগলো। বিয়েই হতে পারলো না আর তুমি বাচ্চায় চলে গেলে? কেন? আমার তো খুব ইচ্ছে বিয়ের পরপরই বেবি নেওয়ার। তোর ইচ্ছে নেই? আমরা তো অন্য টপিকেও কথা বলতে পারি। না, পারি না। আমার এই টপিকেই কথা বলতে হবে। নো প্লিজ। কেন? লজ্জা পাচ্ছিস? তুমি থামবে? আচ্ছা আচ্ছা, থামছি। তাহলে বেবি না, বেবির নাম নিয়ে কথা বলি। শ্রাবণ ভাই। দেখেছিস কি অবস্থা? আমাদের বিয়ের বাকি আর মাত্র 4 দিন, আর তুই এখনো আমাকে ভাই ভাই লাগিয়ে রেখেছিস। সাপোজ বিয়ের পরও তুই আমাকে ভাই ভাই করবি, আর এই ভাই ভাই করার মাঝে আমাদের বাচ্চা হয়ে যাবে। দেন আমার বাচ্চা আমার বউয়ের এই ভাইকে মামু মামু বলে সারা ঘুরে বেড়াবে। ও গড, আমার তো ভেবেই সব উল্টে পাল্টে যাচ্ছে। কথাটা বলেই দুজন দুজনের দিকে বেশ কিছুক্ষণ চেয়ে কাটালো। ফের খানিক সময় যেতেই দুজনে একসাথে ফিক করে হেসে দিল। হাসতে হাসতে ঈশা ঢলে পড়লো শ্রাবণের বুকে। শ্রাবণ 2 হাতে ঝাপড়ে ধরলো ঈশাকে। দুজনের হাসির শব্দ দরজা ডিঙিয়ে ঠক ঠক করে কড়া নাড়ছে পাশের রুমের হিমাদ্রর বক্ষ পিঞ্জরে। এত সুন্দর মোহময়ী এক নবদম্পতির হাসির শব্দ অসহ্য লাগছে তার। ইচ্ছে করছে সবকিছু ভেঙে চুরমার করে দিতে। কতটা অসহায় সে ভালোবাসার কাছে, না পারছে কাছে নিতে, না পারছে দূরে ঠেলে দিতে।